সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ব্যারিস্টার এমডি কামরুজ্জামান সেলিম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। বাম দিকে আছেন ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল, তিনি ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 8 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বিদেশি কোম্পানি দিয়ে পুঁজিবাজার থেকে অর্থ তুলে নেয়ার ফন্দি। 2010 সারা দেশে বিএনপির মানববন্ধনে বাধা, নওগাঁয় যুবদল নেতার মৃত্যু। 2012 সোহেল তাজের পদত্যাগপত্র গৃহীত। 2013 আওয়ামী লীগ নেতাদের ইফতারের দাওয়াত দিলেন খালেদা। 2014 পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু, 6 পুলিশ সদস্য বরখাস্ত। 2015 ছাত্রলীগের 2 গ্রুপের গোলাগুলি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। 2016 নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। 2017 গুম, গোপন আটক নিয়ে সরকারের বক্তব্যে হিউম্যান রাইটস ওয়াচের জবাব। 2018 নির্যাতনে অস্থির, রেহাই চান কোটা সংস্কার আন্দোলনকারীরা। 2019 পুলিশের চাকরি, 5 লাখ টাকার ঘুষ দাবি আওয়ামী লীগ নেতার। 2021 একদিনেই 201 জনের মৃত্যু, অপ্রতুল অব্যবস্থাপনার কারণেই মৃত্যু বেড়েছে। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। সেলিম, 2014 সালের একটি খবর, পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু, 6 পুলিশ সদস্য বরখাস্ত। এটি দৈনিক ইনকিলাবের খবর ছিল। আওয়ামী সরকার কি পুলিশের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় পদ্ধতিতে রূপান্তর করেছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে না পারে? বিষয়টি কি এরকম ছিল যে এক ধরনের ভীতির পরিবেশ সৃষ্টি করা কিনা, বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা? কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বা গণতন্ত্রের নাম করে কোনো সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে এই কাজ করলে তাকে আসলে কি নামে আপনি অভিহিত করবেন? সেটি কি গণতান্ত্রিক সরকার থাকে না অন্য কিছু? গণতান্ত্রিকভাবে জনগণের প্রত্যাশায় একটা শাসক গোষ্ঠী ক্ষমতায় আসীন হয়, তখন মানুষের প্রত্যাশা থাকে যে তারা আইনানুগভাবে এবং ন্যায় বিচারের ন্যায় ভিত্তিক একটি সমাজের প্রত্যাশা তাদের থাকে। কিন্তু যখনই পুলিশি নির্যাতন অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের জীবনে বা মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে অগণতান্ত্রিকভাবে নেমে আসে, তখনই এটা ফ্যাসিবাদী রূপ ধারণ করে। এবং এই যে রূপ, এটাই ফ্যাসিবাদের রূপ, এটা তখনই গণতন্ত্র থেকে বিচ্যুত। যদিও 2008 সালে ওনারা একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সেই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ ছিল এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের ফলশ্রুতিতেই
ওনাদের যে আগামী ক্ষমতা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্যই নিজেদের এই ফ্যাসিবাদী রূপ ধারণ করেছিল, এবং এই ফ্যাসিবাদী শাসন কায়েম করতে গিয়ে পুলিশ ওনাদের প্রধান দূষর এবং সহযোগী হিসাবে ভূমিকা নিয়েছিল, এবং এই ভূমিকার ফলশ্রুতিতেই ওনাদেরকে পুলিশ বা এই আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে হলো কেন? ওনাদেরও তো আওয়ামী লীগেরও তো একটা রাজনৈতিক দল আছে, একটা প্ল্যাটফর্ম আছে, বা দীর্ঘদিনের পুরনো একটি রাজনৈতিক দল, পুলিশের উপরে কেন নির্ভর করতে হলো? যখনই ওনারা জনগণের থেকে বিচ্ছিন্ন হবে, মানুষের যে মৌলিক অধিকারকে ওনারা লঙ্ঘন করতে চাইবে, তখনই ওনাদের যে ফ্যাসিবাদী শক্তিকে কায়েম করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে জনগণের মুখোমুখি এদেরকে, জনগণের যে রক্ষক যারা, তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাইবে তারা, এবং এটাই হয়েছে। এই পুলিশ তখন মানুষের অধিকার লঙ্ঘন করেছে। যে পুলিশে গুলি করার কথা না, পুলিশ এর হাতে বন্দুক থাকবে, কিন্তু সেটা ব্যবহার থাকবে না। পুলিশ জনগণের উপরে গুলি করার কথা না, না আসলে সেই আইন পারমিটই করে না, আইন এলাও করে না। তাদের হাতে লাঠি থাকবে, কিন্তু লাঠি দিয়ে জনগণের উপর মারার অধিকার তাদের নাই। তাহলে পুলিশের হাতে লিথাল উইপন কেন তুলে দেওয়া হলো? উইপন তো থাকবেই না, যে এটা এই লিথাল উইপন কোনো আইনেই পারমিট করে না। আপনি দেখেছেন, এদেশের মানুষ দেখেছে যে কোনো ধরনের এই যখন সর্বশেষ জুলাই আগস্টের, আজকে আমরা জুলাইয়ে বসে আছি, হ্যাঁ ঠিক এক বছর আগের জুলাইয়ে ওনারা যখন এই অস্ত্র হাতে তুলে নিল, মানুষকে গুলি করতে শুরু করলো, এই ফ্যাসিবাদী শাসকদের এই আদালত ব্যবস্থায় আমরা গিয়েছিলাম যে ওনারা যেন লাইভ বুলেট ব্যবহার করতে না পারে, এই ধরনের একটা আদেশ যেন উচ্চ আদালত দেয়। উচ্চ আদালত তো এই পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তারা কোনো আপনি তখন আপনারা গিয়েছিলেন আদালতে? হ্যাঁ, আমরা, আমাদের আর্জি ছিল একটাই, আমাদের বিজ্ঞ সহযোগী আইনজীবী বা আমরা যারা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলাম, একটাই আবেদন ছিল যে পুলিশ বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে জনগণের বুক লক্ষ্য করে, আন্দোলনকারীদের বুক লক্ষ্য করে, ছাত্রদের একেবারে শিশু শিক্ষার্থীদের উপরে এই গুলি করার অধিকার তাদের নাই, এই বুলেট ব্যবহার করার অধিকার তাদের নাই। কোন জাজের নাম কি? ওই হাইকোর্টের কোন জাজের কাছে আপনারা গিয়েছিলেন? সংশ্লিষ্ট অনেক কোর্টেই যারা রিট জুরিসডিকশনে বসা ছিল, অনেকের কাছেই আমাদের যাওয়া হয়েছিল, কেউই আমাদের আবেদন অ্যাকসেপ্ট করেন নাই। শেষ পর্যন্ত একটা আদালত, উনি জাস্টিস মুস্তফা জামান ইসলাম, উনি এই পিটিশনটা এন্টারটেইন করলেন বটে, কিন্তু আমাদের প্রত্যাশিত কোনো আদেশ উনি দিতে পারেন নাই। ওনার অবস্থানটা কোন জায়গায় ছিল? কি ওনার আদেশটা কি ছিল? ওই আদেশে আমরা যেটা চেয়েছিলাম যে পুলিশ যেন লাইভ বুলেট ব্যবহার করতে না পারে, উনি এটা নিষেধ করেন নাই। উনি শুধু বলেছেন যে এই আন্দোলনকারীরা ওনাদের সরকারের বিরুদ্ধে যে ভূমিকা নিচ্ছে, তারা সতর্কভাবে দায়িত্ব পালন করবে পুলিশের মতো করে, পুলিশি ভূমিকায়। উনি কোনো আদেশ দিতে পারে নাই। আচ্ছা আচ্ছা, উনি কোনো, আমাদের যে মূল, আপনারা কি আদালতে তখন প্রোটেস্ট করেছিলেন? অবশ্যই আমরা আদালত থেকে বের হয়ে এসেছি, আমরা প্রতিবাদ করেই বের হয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, এরপরেও ওনারা তো পরবর্তীতে দেখলেন যে এই আইনের যে উচ্চ আদালতে যে একটা পিটিশন নিয়ে গেলাম, পরের দিন আরো জোরে সুরে ওরা গুলি করলো, আরো লোক হত্যা করলো। তার মানে আপনারা আসলে মানে ঘটনা হচ্ছে যে হিতে বিপরীত হয়ে গেল, আপনারা যে উদ্দেশ্যে গেলেন সেটি হলো না। একই বিষয়ে ডাক্তার আউয়াল আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আসলে এই যে লিথল উইপন ব্যবহার করা ডেমনস্ট্রেশনে, আপনি একজন চিকিৎসক, বহু রোগী আসলে আপনাদের কাছে গত বছর ঠিক এই জুলাই মাসে আপনারা পেয়েছেন, আপনি ঢাকা মেডিকেলে দায়িত্বরত রয়েছেন। এই যে পুলিশের যে গুলিগুলো, সেগুলো কেমন ছিল আসলে? এদেরকে সরাসরি মার্ডার করার জন্য বা কিলিং করার জন্য এই লিথাল উইপেন ব্যবহারের পারমিশন দিয়েছিল। বেসিক্যালি মানে আপনারা যে পেশেন্টগুলো পেতেন, যে শিশুদেরকে, যে বাচ্চাদেরকে পেতেন, তাদের শরীরের অবস্থা কেমন ছিল? খুবই বাজেভাবে, মানে সরাসরি আমাদেরকে একটু বিস্তারিত বলুন। আসলে শুট করা এই জিনিসগুলো আসলে ধীরে ধীরে হারিয়ে যাবে। জি জি, আপনার 303 যে বুলেটের সরাসরি ইন্টেনশনালি কিলিং করার জন্য এমনও হয়েছে 303 বুলেট সরাসরি সামনে দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে, এইভাবে মাথায়, হেডে সরাসরি শুট করা হয়েছে। এই জায়গাগুলো আসলে আমরা যে মানুষ, মানে শেখ হাসিনা বা ফ্যাসিবাদকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছিল, আমরা মনুষ্যত্বহীন এত কর্মচারী রাষ্ট্রীয়, যারা শুধু রাষ্ট্রকে, শেখ হাসিনাকে তোয়াজ করত, তাদের আর কোনো কিছু মনুষ্যত্ব ভাবার দরকার নাই বা প্রয়োজন নাই।
তারা শুধু নিজেদের গদি ধরে রাখার জন্য শেখ মানে হাসিনা তোয়াজ আপনারা করলেন। যখন চিকিৎসা দিচ্ছিলেন তখন আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্র আপনাদের সাথে কেমন আচরণ করেছে? রাষ্ট্র খুবই বিমাতা সুলভ মানে আমাদের মনে আপনারা হয়েছে। তারপরে চিকিৎসা দিলেন কি? এটা খুবই মানে আপনি অবাক হয়ে যাবেন শুনলে যে সেই জায়গায় যখন কোনো পেশেন্ট আসতো, ডিজিএফআই, এনএসআই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সে তার ব্যক্তিগত সার্ভেন্ট হিসেবে ইউজ করতো। সে যেভাবে বলতো তারা ওই প্রেসক্রিপশনে চলতো। এর বাইরে কোনো একটা পেশেন্ট যে ইনজুর্ড এই বৈষম্য বিরোধী আন্দোলনে বা 24-এর গণ অভ্যুত্থানে বলেন যে ইনজুর্ড, তখন তার প্রথমেই তাকে জাস্টিফাই করা হতো যে এই আন্দোলন বিএমপি করেছে বা এদের পক্ষে স্টেটমেন্ট দিলে সে চিকিৎসা পাবে, নাহলে চিকিৎসা পাবে না। তাদেরকে এইভাবে মিসগাইড করা হতো। মৃত্যু পথযাত্রী এরকম কতজন পেশেন্টকে আপনি এটা তো আসলে মানে একেবারে বাঁচানো যেত, কিন্তু এই যে আপনাদেরকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই বা আপনারা যারা একটু চিকিৎসা করতে চাইতেন তাদেরকে নানানভাবে হ্যারেস করা হতো। গত বছরের 16 জুলাই থেকে যে শুরু হয়েছিল, বেসিক্যালি 17 জুলাই 18 জুলাই থেকে রাশ শুরু হয়। রাশ মানে আপনার আস্তে আস্তে পেশেন্ট কিন্তু আমরা রাখতে পারতেছি না। ট্রিটমেন্টে তাদেরকে হ্যারেস করার জন্য রাষ্ট্রীয় বাহিনী ছিল, তারপরে মানে ছাত্রলীগের গুন্ডারা ছিল, হতো। ফেলে রাখা হতো এবং ট্রিটমেন্ট যাতে না পায় সেটা এনশিওর করতো। এবং কোন কোন ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে তাদেরকে সর্ট আউট করে তাদের লিস্ট করা হয়েছিল যে যদি আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ টিকে যেত তাহলে হয়তোবা এদেরকে ফাঁসির আসামি করা হতো। বিষয়টা এইভাবে চলে গেছিল যে রাষ্ট্র বনাম ফ্যাসিবাদ মানে এরকম হয়ে গেছিল। রাষ্ট্রের সবাই ছিল এই আন্দোলনের পক্ষে, 24 গণ অভ্যুত্থানের পক্ষে, আর শুধু হাসিনা আর তার দোসররা ছিল এর বিরুদ্ধে। তো ওইখানে যখন আমরা পেশেন্টগুলোকে পাইতাম খুবই মর্মা হতো যে একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হইতো। একটা মানুষ জানে না যে তার কয়েক সেকেন্ড পরে কি হচ্ছে। উপর থেকে বুলেট, সামনে থেকে বুলেট, পিছন থেকে বুলেট, চারিদিকে। আর চারপাশে তো হলো ইনফরমার বাহিনী ছিল, তারা ইনফরমেশন দিত। এরা এই জায়গায় ছিল কারা? এরা ছিল মূলত হচ্ছে যারা মধ্যস্বত্বভোগী কিছু লোক আছে যারা বিভিন্ন লেবাসে সেফ সাইডে থাকতে চায়। তারা হয় আওয়ামী লীগের দ্বারা সরাসরি সুবিধাভোগী বা আওয়ামী লীগের দোসর। তারা এমন একটা সেফ সাইড রাখতো যে যদি কোনো কারণে এই আন্দোলন ব্যর্থ হইতো তাইলে যাতে তারা আবার তাদের সেই মায়ের কোলে মানে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার কোলে যাতে আবার উঠে বসতে পারে। তো সেরকম এরকম কিছু একটা মধ্যস্বত্বভোগী লোক ছিল যারা দুই পাশে ইনফরমার ছিল। তারা আপনাদেরকে আবার আইডেন্টিফাই করে দিত, আমাদের সাথে বন্ধু হিসাবে মেশার চেষ্টা করতো। আজকে কোনো প্রোগ্রাম আছে কিনা, তখন তো আমরা নেট ইউজ করতে পারি নাই, কেউই সারা বাংলাদেশের পারে নাই, নর্মাল ফোনে কথা বলা হইতো। তখন আমাদেরকে ইন্টেনশনালি দেখা গেল মিসগাইড করার জন্য যে আমরা আপনারা কোন জায়গায় আন্দোলন করবেন সেই জায়গায় দেখা গেল আগে থেকে ইনফরমেশন দিয়ে দিত, তাহলে টার্গেট কিলিং গুলো সুবিধা হইতো। তার মানে একজন চিকিৎসক হিসেবে আপনি অসহায় হয়ে গিয়েছিলেন? অসহায় হয়ে গিয়েছিলাম যে আসলে আমরা কোন রাষ্ট্রে থাকি। যুদ্ধের সময় হতো যে আহত যুদ্ধাহত তাকে কিন্তু ট্রিটমেন্ট দিতে হয় সে যে পক্ষেরই হোক। কিন্তু এই জায়গায় আমরা দেখলাম ইতিহাসে এই প্রথম যে ফ্যাসিবাদী এবং সরাসরি কিলার এরকম একটা রাষ্ট্রের যে অভিভাবক হওয়ার কথা সে একবারে ভিলেন এবং মহিলা ফেরাউনের ভূমিকায় চলে গিয়েছিলেন শুধুমাত্র তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য। একটা রাষ্ট্রের শাসকরা কখন এরকম চরিত্রে চলে গেছিল যখন সে এত খারাপ কাজ করে, যে এত পরিমাণ কুকর্ম করে যে যদি অন্য কোনো গভর্নমেন্ট আসে তাহলে সে চিন্তা করে যে অন্য কেউ আসলে আমার সেই অপকর্মগুলোর যদি বিচার হয় তাহলে আমি আর স্বাভাবিক কোনো কিছু ফাঁসির আসামি হবে। শেখ হাসিনা এবং তার দোসররা জানে তাদের ফাঁসি কনফার্ম ছিল, যে যারাতে অপরাধ করেছে। আপনি সেই শুরু থেকে ধরেন, আপনি যে নিউজগুলা আজকে 8ই জুলাই যে নিউজগুলো আপনি পড়লেন সেখানে কিন্তু সকল ফিরিস্তি আছে, কোনোদিনই কিন্তু ভালো কোনো নিউজ নাই, সব আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের নেগেটিভ নিউজ। এই গত বছর কিন্তু 8ই জুলাই কিন্তু আমাদের আন্দোলন দানা বাঁধা শুরু করেছিল। 11ই জুলাই আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডমিন রুহুল কবির রিজভী আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু সরাসরি আন্দোলনের সমর্থন করেছি সেই জায়গা থেকে। কত তারিখ থেকে? 11ই জুলাই থেকে। 11ই জুলাই সেদিন আবার আমাদের ঢাকা কলেজ ছাত্র দলের রাসেল নামে একজন আমাদের নেতা, সে হলো গুম হয়ে যায়। তার বাবার আত্মনাদ কি চিৎকার, যে সে সময় যে শেখ হাসিনা একদিকে গুম করতেছে প্রেশার রাখার জন্য, যারা ভালো অর্গানাইজার তাদেরকে কিভাবে টুক করে তুলে নিবে, অনেকটা চিল পাখির মতো সে ফ্যাসিবাদের চিল পাখি হয়েছিল, যে যারা একটু ভালো যোগ্য, যারা একটু ক্যাপাবল তাদেরকে কিভাবে সে পিক করে নিয়ে যাবে, সেই ইন্টেনশন ছিল তার সব সময়। জি, 2009 সালের একটি সংবাদ, বিদেশি কোম্পানি দিয়ে পুঁজিবাজার থেকে অর্থ তুলে নেয়ার ফন্দি। দৈনিক প্রথম আলোর খবর ছিল 2009 সালের পুঁজিবাজার থেকে বিদেশে পাচার। এটি শেখ হাসিনার সময়, সেই 96 বলেন বা 2009 সাল থেকে 24 পর্যন্ত পুরোটা সময় ধরে ছিল। অর্থ লুট করা এক জিনিস, লুট করে ভোগ করলেন বা বাড়িতে রেখে দিলেন, কিন্তু পাচার কেন করতে হবে নিজের দেশের সম্পদ? শেখ হাসিনার এই মানসিকতা বা এই প্রবণতা কেন?
সে জানতো যে তার পতন হলে এমনভাবে হবে বা তার দোসরদের পতন এমনভাবে হবে যে সেফ সাইডের জন্য এই দেশে তার কোনো বন্ধু থাকবে না। তার মানে সে এই দেশটা তার না, এই দেশটা তার না, কারণ সে কোনোদিনই তার মনে করতো না। তার বাবাও মনে করতো যে এরা কখনো বাংলাদেশের মানুষ, তার কখনো বন্ধু না, কারণ এরাই কিন্তু প্রতিবাদ করেছে শেখ মুজিব যখন বাকশাল করতে চেয়েছিল, সেখান থেকে মেয়ের কুশিক্ষা নিয়েছে শেখ হাসিনা। সে কুশিক্ষা নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে। জনগণ যেহেতু আমাকে কোনোদিন ভোটে নির্বাচিত করে নাই, এদেরকে টর্চার করে কিভাবে তাদেরকে জুলুম করে মসনদ ধরে রাখা যায়, ওই টেনশন ছিল। আপনার এই পুঁজিবাজ বাজার হলো 16 বছরে 38% সংকুচিত হয়েছে। আপনি এমনও হয়েছে যারা 35 লাখ খুদে বিনিয়োগকারী এরা নিঃস্ব হয়ে গেছে, অনেকে সুইসাইডাল অ্যাটেম্পটও নিয়েছিল এবং মারাও গেছে। এই টাইমটা ছিল হইলো যে যারা হইলো এই দেশকে ভালোবাসে না তাদের জন্য ছিল স্বর্গরাজ্য। এই দেশের মানুষকে লুটপাট করার জন্য আপনি চিন্তা করেন যে দরবেশ বাবা নামে যে পরিচিত ছিল, 1996 সালে তার প্ররোচনায় প্রথম শেয়ার বাজারে কেলেঙ্কারি হয়। পরের বার 2009 সালে এসে তার প্ররোচনায় সেখানে আমাদের 62% ছিল শেয়ার বাজারের, তখন হইলো মূল্যমান ছিল। তার পরবর্তীতে 2010 সালে সেটা 83% হয়, কিন্তু 2011 সালে এসে জানুয়ারিতে সেটি নেমে পড়ে মাত্র 10%-এ। সেই জায়গা থেকে আবার পরবর্তী মাসে 30% উন্নীত হয়। এই যে এইটা হলো আমাদের শেয়ার বাজারের বিপর্যয় যদি বলা হয়, সারা বিশ্বের কাছে একটি বাজে নজির স্থাপন করে গেছে তারা, যে মানুষজন শেয়ার বাজারে বিনিয়োগ করে একটু ভালো থাকার আশায়, একটি মুনাফা পাওয়ার আশায়। সেই জায়গায় গত 16 বছরে একটা গবেষণাতে বের হয়েছে যে তারা কোনো মুনাফা করতে পারে নাই, বরঞ্চ তাদের মূলধন থেকে প্রতি বছর 3% করে তাদের কমে গেছে। তো এই যে পতন বা মানুষের যে হাহাকার কষ্ট, এদের বদদোয়া তো হাসিনার লেগেছে। এটার তো মূল কারিগর ছিল এই ফ্যাসিস্ট হাসিনা। এদের বদদোয়া প্রত্যেকটা মানুষের, 35 লাখ ক্ষুদ্র বিনিয়োগ, তার সাথে তার পরিবার আছে, এই প্রায় 1 কোটি 2 কোটি মানুষ কিন্তু ভুক্তভোগী সরাসরি হাসিনার দ্বারা। সে যদি ওই জায়গায় দেশপ্রেমিক হইতো, সে কিন্তু এই বিদেশি কোম্পানিকে সুযোগ দিত না। সে কিন্তু আওয়ামী লীগ দলীয় যারা, এমনও আছে, আমি একটা ক্ষুদ্র উদাহরণ দিই, নীলক্ষেতে যারা বইয়ের দোকান, আমরা তো সবাই যারা এই এলাকায় চলাফেরা করি, যে কোনোদিন বই পড়ে নাই নিজে, তাদেরকে বইয়ের বিজনেসে ইনভলভ হইতো। সে সময় যারা শেয়ার বাজারের কোনো কিছু তারা বুঝে না, তাদেরকে এখানে ইনভলভ করা হয়েছে, যে এখানে মনে হয় মধু আছে, যে এই মধুর খোঁজে হাসিনা তার দোসরদেরকে পেট্রোনাইজ করতো। ইভেন আপনি অবাক হয়ে যাবেন, জুলাই মাসের পরবর্তীতে যখন 2রা আগস্ট আমাদের দেখেন বড় বড় আমরা যাদেরকে মনে করি ব্যবসায়ী, এরা বরঞ্চ বললো যে আমাদের জীবন চলে যাবে, তাও ফ্যাসিবাদ হাসিনাকে আমাদের রাখতে হবে। মানে মৃত্যুর পরেও সাপোর্ট, মানে কি এক অবাক করা বিষয় যে ব্যবসায়ীরা তাদের মাথা বিক্রি করে, তাদের ব্যবসা বিক্রি করে, সবকিছু করে হইলো তাদের ফ্যাসিবাদকেই লাগবে। জনগণের ভালোবাসা তাদের দরকার নাই, তাদের ভালোবাসা হইলো সেই হাসিনার প্রীতির কারণে। এ ধরনের লোক এখনো আমাদের সমাজে রয়ে গেছে। আমাদের 1 বছর হয়তো বা সামনে পড়তে হবে, কিন্তু এখনো দোসররা সেভাবে হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসরদেরকে আমাদের ডিস্টার্ব করার জন্য, সাধারণ মানুষকে ডিস্টার্ব করার জন্য রয়ে গেছে। ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম, আপনার কাছ থেকে শুনে আসি। ডক্টর আউয়াল বললেন যে রয়ে গেছে, এই রয়ে যাওয়া অংশের যে কর্মকাণ্ড, সেগুলো তো থেমে নাই। অবশ্যই তারা আমাদের জন্য কি ধীরে ধীরে হুমকি হয়ে উঠছে কিনা? অবশ্যই তারা আমাদের জন্য বিরাট হুমকির কারণ। এই যে রয়ে যাওয়া অংশ, যারা পুলিশ বাহিনীতে কর্মরত ছিল, বিভিন্ন ধরনের সাবঅর্ডিনেটের সঙ্গে এখনও জড়িত আছে, ডিবি এসবির সঙ্গে অনেকেই রয়ে গেছে, অনেকে গুপ্ত ঘাতকের মতো এরা আমাদের অভ্যন্তর থেকে কাজ করতেছে, সর্বত্রই বিভিন্ন পর্যায়ে আইনাঙ্গনেও রয়ে গেছে, বিচারাঙ্গনেও রয়ে গেছে। এই যে রয়ে গেছে, এরা ফেসিবাদের একটা, আমি প্রথমেই বলেছি যে একটা প্রশ্নবিদ্ধ ভোটের মাধ্যমে 2008 সালে এই স্বৈরাচার আমাদের গাড়ে চেপে বসেছিল, এবং বসার পর থেকেই ওনারা ফন্দি ফিকির করতেছিল যে কিভাবে আমরা থেকে যেতে পারি। জনগণের যে ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকারকে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দিকে আমরা থেকে যাব, তারই প্রক্রিয়া হিসাবে ওনারা পুলিশ বাহিনীর আশ্রয় নিয়েছে। অন্যান্য যারা ডিবি এসবি বাহিনীর মাধ্যমে নির্যাতনের প্রক্রিয়া শুরু করেছে, এবং তারই ধারাবাহিকতায় গুম খুনের সঙ্গে 2014 সালের ইলেকশনের আগেই ওনারা আমাদের যে বিভিন্ন রাজনৈতিক নেতা, যারা ডাকসাইটের নেতা ছিল, তাদেরকে গুম করে ফেলেছে না আমাদের জন্য পুলিশ বাহিনীর মাধ্যমে। ভবিষ্যৎ কোন কোন ধরনের থ্রেট হতে পারে এই যে রয়ে যাওয়া অংশ? ভবিষ্যৎ থ্রেট আবার ওনারা কোনোভাবেই যদি এই নির্বাচনটাকে, সামনে যে আমাদের প্রত্যাশা যে অতি দ্রুত আমরা একটা নির্বাচন চাই, এটাকে ফ্রাস্ট্রেট করতে চেষ্টা করবে ওরা। এই ফ্রাস্ট্রেট করে আমাদের যে এখন জুলাই সনদ সংস্কার, যে প্রশ্নগুলো আমাদের সঙ্গে সামনে ধারাবাহিকভাবে আসতেছে, এইগুলোর সঙ্গে আমাদের এবং জনগণের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করতেছে এরা বিভিন্নভাবে।
এবং এই বিভেদ যদি ওরা তৈরি করতে পারে, নির্বাচন যদি বিলম্বিত করতে পারে, যার তারা যদি সংস্কারের নামে, যে সংস্কার এটা আমাদের বারবার আমাদের নেতা চেয়ারম্যান বলতেছেন যে এটির সাথে তো আর আওয়ামী লীগের সম্পর্ক নেই, না সম্পর্ক নেই, কিন্তু ওরা ভিতরে থেকে এই যে বাতাস দিচ্ছে এবং আন্দোলনকারী যে এনসিপি ছাত্র জনতার সঙ্গে আমাদের যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা একটা নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে প্রত্যাবর্তনের চেষ্টা করতেছি, যেটা দীর্ঘ গণতন্ত্রহীনতার যে নজির এখানে স্থাপিত হয়েছে, এইখানে একটা ফাটল ধরানোর চেষ্টা করতেছি, সেটি আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, 2021 সালের এই দিনে 201 জনের মৃত্যু একই দিনে, তখন করোনা চলছিল এবং ওই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, প্রচুর প্রস্তুতি আছে, আমাদের হাসপাতালগুলো তৈরি আছে। কার্যত দেখা গেল আসলে আমাদের কোনো কিছুই ছিল না। মৃত্যুর মিছিল, সারা দেশ, পুরোটা দেশ শ্মশানে পরিণত হয়েছিল। মানুষ কার্যত জীবন্ত লাশ হয়ে ঘরবন্দি হয়ে থাকতে বাধ্য হয়েছিল এবং এরই মধ্যে তার বাবার যে শতবর্ষ পূর্তি, এই যে 1 বছর ব্যাপী যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা চালিয়ে যাওয়ার জন্য গো ধরলেন, সেটি চালিয়ে গেলেন। এটি আসলে কি ছিল? উন্নয়নের বিড়ম্বনা, উন্নয়ন বিড়ম্বনা? এটা পরিকল্পিত, ওনাদের পরিকল্পনার অংশ, ক্ষমতা দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা। উনি তো বিশ্বের যত সেরা ফেসিবাদী শাসক ছিল, সকল শাসকদের ঊর্ধ্বে মনে হয়েছে। বিশ্বের বিভিন্ন সাংবাদিকরা ওনাকে নিয়ে রিপোর্ট করেছে যে এশিয়ার লৌহমানবী, বাংলাদেশে বর্তমানে পৃথিবীর লৌহমানবী হিসাবে উনি নিজেকে একটা আয়রন লেডি হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন ইতিমধ্যে। ওনার যে কার্যক্রম, করোনার সময়ও এই ঘটনাগুলা ওনারা বিভিন্নভাবে, এই যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থাটাকে ওনারা লুটপাট হয়েছিল, এটি দৃশ্যমান। হ্যাঁ, লুটপাট, যে ইনজেকশনগুলা বিদেশ থেকে আনিয়েছিল ওইগুলার মধ্যেও ভেজাল ছিল এবং ওই যে ওনাদের যে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটার মধ্যেও ওনারা আমাদেরকে স্বাস্থ্যসেবা সঠিকভাবে দিতে পারে নাই। ওনাদের ব্যর্থতার কারণেই এই মৃত্যু। জি, করোনার বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই। 2021 সালে একদিনে 201 জনের মৃত্যু। আজকে যেদিনে আমরা আলোচনা করছি এই দিনে হয়তো 201 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু এই মৃত্যুর মিছিল বেড়েছে, বড় হয়েছে, অনেক দীর্ঘ ছিল। কেন আমরা আসলে প্রস্তুতি আছে বলে 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 শেষ পর্যন্ত আমরা ভেঙে পড়ার কারণটা কি? এখন তো আস্তে আস্তে সব ধরা পড়তেছে যে হাসিনা যা বলতো টোটাল মিথ্যা কথা বলতো। মানে আমরা যেটা প্রতিবাদ করতাম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে বা যারা দেশপ্রেমিক মানুষরা প্রতিবাদ করতো, হাসিনা যা বলতো সরাসরি মিথ্যা কথা বলতো। কিছু মিডিয়া পদলেহন করে তাদেরকে এগুলো ফ্রেমিং করে মনে করতে এরা মহামানবী হয়ে গেছে। কারণ এদের কোনো প্রস্তুতি তো বড় বিষয়। এর বাবার মানে হচ্ছে, আমরা তো বলি জাতির ড্যাডির মানে ওই করার জন্য, জন্মবার্ষিকী পালন করার জন্য, শতবার্ষিকী, যেটা মনে হয় তারা যদি ক্ষমতায় থাকতো এটা আজীবন শতবার্ষিকী চলতে থাকতো, পরবর্তী শতবার্ষিকী আগ পর্যন্ত। তাদের শুধুমাত্র আতশবাজি করার জন্য 1000 কোটি টাকার বাজেট রেখেছিল। যেই দিন মানে শাটডাউন হয় কমপ্লিট, আমরা যে হলো লকডাউনের মধ্যে আমরা যে গেছিলাম, কমপ্লিট লকডাউনের আগের দিন তার বাবার জন্মদিন ছিল, তারপরেই হচ্ছে পরবর্তী শুরু হইলো। তখন মনে হয়েছে যে এদের তো প্রিপারেশন নাই, এরা নিজেরা করোনার বিষয়টাতে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, মানুষের মৃত্যুর মধ্যেও যে ব্যবসা করতে পারে, এটা শুধুমাত্র আওয়ামী লীগ ফ্যাসিস্ট লীগের দ্বারাই সম্ভব ছিল। যে এদের মধ্যে মানুষের প্রতি কোনো মনুষ্যত্ববোধ ছিল না, এটা লাস্ট গণ অভ্যুত্থানে দেখা গেছে। আর করোনার সময় দেখা গেছে তাদের মধ্যে মানুষ মারা গেলে বরঞ্চ সুবিধা, মনে হইলো কিছু ভোটার কমলো, এরা তো ভোট দিবেই না, বরঞ্চ কিছু মানুষ করলে তার লাভ আছে, সাইকোলজিক্যালি তাদের ডেভেলপ ছিল। আর এখানে তো যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক না, তাদেরকে দায়িত্ব দেওয়া হইতো। আপনার ডাক্তাররা তা তখন কি করতো, এমনও হয়েছে যে চিকিৎসা বাদ দিয়ে তার ডিরেক্টর রুমে সালাম দেওয়ার জন্য বসে থাকতো, কিভাবে প্রমোশন পাবে, কিভাবে তারা চলবে, এটার জন্য। মানুষের সেবা করে তো আর তাদের দেখা গেল ডিগনিটি দিয়ে মানুষকে সেবা করে যে ভালো জায়গায় যাবে সেই ইন্টেনশন ছিল না। তাদের ইন্টেনশন ছিল আওয়ামী লীগকে, হাসিনাকে তাদের বন্দনা করে কিভাবে আমার উন্নতি হয়। 2018 সালের একটি খবর, নির্যাতনে অস্থির, রেহাই চান আন্দোলনকারীরা। এই আন্দোলন কিন্তু কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নামে যে আন্দোলন শুরু হয়েছিল ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে। একটি মৌলিক ও যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করায় শিক্ষার্থীদের উপরে যে দমন পীড়ন চালিয়েছিল শেখ হাসিনা, এটি কিসের ভয়ে? 18 সালেই ভয় পেয়েছিলেন? এটা হলো শেখ হাসিনা কি বুঝতে পেরেছিলেন ওই সময়ই? ওইটা হলো বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে তখন হচ্ছে এই আন্দোলনটা হচ্ছিল, যে হচ্ছে ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়,
এবং চূড়ান্তভাবে কিন্তু আজকে যে নাহিদ বা এই যে আখতার এরা কিন্তু তখন ওই আন্দোলনে তখনও ছিল। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও কিন্তু তখন একেবারে ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র, একেবারেই তারা কিন্তু ছিল ওই আন্দোলনে। ওই জায়গা থেকে বেসিক্যালি হাসিনার হচ্ছে কি যে বিদায় ঘণ্টা, সেটি তো 9 সাল থেকে বিএনপি 16 বছরে আন্দোলন করেছে, প্রত্যেকটা বদদোয়া তার সাথে লেগেছে। আপনি যদি রাজনৈতিক ধরেন এবং মানুষকে হেফাজতে ইসলামের দিন, এই কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সরদ আন্দোলন, সব আন্দোলনেই বেসিক্যালি সবসময় বিএনপিকে ব্লেম দেওয়া হইতো, বিএনপি নাম দিয়ে আন্দোলনটাকে দমন করার, মানে শুধুমাত্র পলিটিক্যালাইজ করার জন্য এই করোনা করা হইতো। তবে ইস্যুটা হইলো কি, সেবারের কোটা বিরোধী আন্দোলন কিন্তু বেশ ভালো একটা মেসিভ আকার নেওয়ার সুযোগ ছিল, সেখানেও কিন্তু বিট্রে করেছে। অনেক ছাত্ররা তাদেরকে অনেক লোভ দেখায় তাদেরকে কিন্তু নিয়ে গেছে। আজকে আমাদের ভাইরা যারা এই আন্দোলনে ছিল, 1 জুলাই গত বছর আজকে তো 8 জুলাই, 1 জুলাইতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানার আত্মপ্রকাশ করে। সেখানে কিন্তু যারা হচ্ছে আগে ছাত্রলীগে ছিল, নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী ছিল, এরাও কিন্তু এখানে জয়েন করে। আমরা কিন্তু তাদেরকে অনেক সময় ধরে না, তারা জয়েন করেছিল এই আন্দোলনটি একেবারে ভয়েড করে দেওয়ার জন্য, মানে নাল এন্ড ভয়েড আমরা যেটাকে বলি, তারা একবার টোটালি বাতিল করে দেওয়ার জন্য দুইটাই ছিল। এরা ইনফরমেশনও দিত, কিন্তু অনেকটা আমি ঘটনার মিল পাই, আপনার সাথে শেয়ার করি। 71-এ কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে চান নাই, 7ই মার্চ উনি কিন্তু সেফ সাইডে ভাষণ দিয়েছেন। উনি কিন্তু লাস্টে পাকিস্তান জিন্দাবাদ বলে কিন্তু সেফ সাইডে চলে যেতে চাইছেন, যে পাকিস্তান যাতে আমার রাষ্ট্রদ্রোহী মামলা আসামি না করে। 25শে মার্চ তখন তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ, ওনার বই আছে নেতা ও পিতা, সেখানে উনি কোট করা লেখা যে বাবা মুজিব কাকুকে বললেন যে স্বাধীনতার ঘোষণা দেন, উনি বলছেন সরাসরি যে তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা আসামি বানাইতে চাও। সেরকম ঘটনা কিন্তু এবারও ঘটেছে। তারা কিন্তু আন্দোলনকারীরা বা বৈষম্য বিরোধীর ব্যানার কিন্তু উজ্জ্বল করতে চেয়েছিল। 21শে জুলাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু 1 দফা দাবি দিয়েছেন, যে দফা 1 দাবি 1 স্বৈরাচার হাসিনা বা খুনি হাসিনার পদত্যাগ, সেই দাবি কিন্তু উনি দিয়েছেন। 28শে জুলাই কিন্তু তারা উজ্জ্বল করে নিয়েছিল, কিন্তু জনগণের তাড়নায়, এই আন্দোলনটা আসলে নির্দিষ্ট কোনো এক জায়গায় ছিল না বা কারণ নিয়ন্ত্রণে ছিল, এটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। এই কোটা থেকেই শুরু, সেখানেও কিন্তু তারা আরামে আন্দোলন করতে পারে নাই। সে সময় কিন্তু আমরা দেখেছি যে একেবারে সাপের মতো পিটিয়েছে রাস্তায় ফেলে। বেসিক্যালি সবসময় শেখ হাসিনার চক্ষু ছিল তো সবসময় ছাত্র সংগঠন হলে ছাত্র দল আর বিএনপি, এর বাইরে বাকি যে অঙ্গ সহযোগী সংগঠন তারাই ছিলেন শেখ হাসিনার চক্ষু ছিল। কামরুজ্জামান সেলিম, একই বিষয়ে যে 2018 সালেই শেখ হাসিনা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি তখন কোটা সংস্কার আন্দোলন নামে শুরু করেছিল, শেখ হাসিনা তখনই দমন পীড়ন শুরু করেছিলেন। এবং আপনি দেখেছেন ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মধ্যরাতে হামলা ওভারও চালিয়েছিলেন। শেখ হাসিনা কি বুঝতে পেরেছিলেন যে এটি তার বিদায়ের ঘণ্টা? উনি প্রতি মুহূর্তেই বিদায়ের ভয়ে, উনার পতনের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন। এবং স্বৈরাচার মানে সারাক্ষণই সন্ত্রস্ত থাকে যে কোন দিক থেকে তার পতনের ঘণ্টা বেজে যায়। কারণ জনগণ জাগ্রত, এবং এই জনগণের যখন জাগ্রত হওয়ার সময় আসে, জনগণকে দাবিয়ে রাখা যায় না, কখনোই কেউ পারে নাই। এবং এটা উনি বারে বারে আমাদেরকে দমন করেছে অনেক রক্তের বিনিময়ে। 14 সালের ইলেকশনে 154 আসন ওনারা বিনা ভোটে নিয়ে গেছে, শুধু আমাদেরকে মানে যে কোনো আন্দোলনই শেখ হাসিনার ভয়ের কারণ ছিল। আমরা একেবারে শেষ করব 1 মিনিটে। গত বছর এই জুলাই মাসে যে আন্দোলন শুরু হলো, আজকে ঠিক আবার 8 জুলাই, আমরা আর কয়েকদিন পরই 1 বছর পূর্ণ হবে গণ অভ্যুত্থানের। এই 1 বছরের প্রত্যাশা এবং প্রাপ্তি আসলে কতটুকু? আমাদের প্রত্যাশা একটা নির্বাচন, একটা গণতন্ত্রের প্রত্যাবর্তন। যে গণতন্ত্র দীর্ঘ 16 বছর এখানে ছিল না, 2008 থেকে 24 ছিল না। আজকে গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, সেই বিপ্লবের মাধ্যমে একটা অন্তর্বর্তী সরকারের একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি ধন্যবাদ জানাবো ডক্টর ইউনূস সাহেবকে, যে উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের একটাই প্রত্যাশা, যেন নির্ধারিত তারিখে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে অথবা জানুয়ারির শেষে 31 তারিখ বা 30 তারিখ যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা সফল, ওনার সঙ্গে একটা মিটিংয়ের মাধ্যমে আমাদের যে প্রত্যাশার আলো দেখিয়েছেন, সেই আলোকিত সময়ের মধ্যেই আমরা একটা গণতন্ত্রের প্রত্যাবর্তন করতে পারি। গণতন্ত্রহীনতা আর ভালো লাগে না, আমরা চাই শান্তি, আমরা কোনো বিনাশের কারণ আর চাই না। জি ডক্টর আউয়াল, যদি মূল্যায়ন করতে বলা হয় যে লাল রক্ত দেখেছেন ঠিক 1 বছর আগে, 1 বছর পরে সেই রক্তের দায় বা সেই ঋণ
সেই শহীদদেরকে আমরা কতটুকু শোধ করতে পেরেছি, কতটুকু শ্রদ্ধায় রাখতে পেরেছি? এখন আমাদের সবাইকে বাংলাদেশ প্রেমী হতে হবে। বিভিন্ন জায়গায় এই ভারত পাকিস্তান পন্থে আমরা রাজনীতি আর কোনো দিন চাই না। আমরা এই নতুন বাংলাদেশে চাই। আমরা যে মানুষজন জীবন দিয়েছে, এই ফ্যাসিবাদের শুরুই তো হয়েছে অনির্বাচিত সরকারের মাধ্যমে, ডামি নির্বাচনের মাধ্যমে, নিশিরাতের ভোটের মাধ্যমে। সেই নির্বাচন আর আমরা চাই না। এই ফ্যাসিবাদ জন্মগ্রহণের যত উৎস আছে সেই উৎসগুলা বন্ধ করতে হবে। এবং আমরা চাই ডক্টর ইউনূস সাহেবও আন্তরিকভাবে বিষয়গুলো দেখবেন, যে যোগ্য নেতা, যে ভোট পাবে, যে জনপ্রিয়, সেই পার্লামেন্টে যাবে, সেই আমাদের দাবি দাও মানুষের কাছে তুলে ধরবে। আমরা চাই শহীদরা যে কারণে এই জীবন দান করেছেন, আত্মত্যাগ, মহিমান্বিত আত্মত্যাগ করেছেন, সেই আত্মত্যাগ যাতে কোনোভাবে বিলীন না হয়ে যায়। ধন্যবাদ আপনাকে ডক্টর আউয়াল। ধন্যবাদ ব্যারিস্টার সেলিম আপনাকেও। জি ধন্যবাদ। দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয়ে পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।